আসবো এবং রেজিস্ট্রেশন তরফ থেকে দেবেন। আমার নাম নন্দ গোস্বামী। আমি ওনাকে এই প্ল্যাটফর্মে এসে অনুরোধ জানাচ্ছি। খুব আওয়াজ হচ্ছে কোথাও, মাইক, কারোর মাইকে একটা আওয়াজ হচ্ছে ভীষণ। দেখুন তো ঠিক করা যায় কিনা। এবারে ঠিক হয়ে যাচ্ছে। এইবার ঠিক হয়েছে। হ্যাঁ, ঠিক হয়েছে। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার। আচ্ছা আচ্ছা, সকলকে শুভ সন্ধ্যা। আসলে আমরা 2025-এ অর্থাৎ গত বছর অক্টোবর মাসে একটা ওয়েবিনার সিরিজ করেছিলাম বেসিসের পক্ষ থেকে। প্রাথমিকভাবে বলা ভালো যে যে শুরুটা আমাদের হয়েছিল আজ থেকে প্রায় 11 বছর আগে এগরা শশীভূষণ মহাবিদ্যালয়। সেখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য পোস্টার প্রেজেন্টেশন, বিভিন্ন সাবজেক্টকে সামনে রেখে, বিভিন্ন সাবজেক্টের মধ্যে ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং অন্যান্য আরো কিছু বিষয় ছিল। সেগুলোকে সামনে রেখে ছাত্রছাত্রীরা যাতে তাদের কিছু কাজ এবং তাদের খানিকটা সাহায্য করার উদ্দেশ্য নিয়েই আর কি, যাতে তারা পোস্টার প্রেজেন্টেশন কিভাবে করতে হয়, কিভাবে স্টাডি করতে হয়, এই বিষয়গুলোকে সামনে রেখে আমাদের পথ চলা শুরু। তো সেই মতো করে আমরা এগোচ্ছিলাম। গত বছর যে সময়ে আমাদের এই প্রোগ্রামটা হয় সেই সময় আমরা স্যারের সঙ্গে আলোচনা করেছিলাম, কিন্তু স্যারের শারীরিক অসুস্থতার জন্য সে সময় আমরা ওয়েবিনারে আনতে পারিনি। কিন্তু তিনি বলেছিলেন যে তিনি একটা ভালো আলোচনা করবেন ভবিষ্যতে, যদি আমরা সময় ঠিক করতে পারি। এটা ঠিকই, এখন যে নির্বাচনের দামামা, চারদিকে যা পরিস্থিতি, তাতে হয়তো অনেকেই এখানে জয়েন করতে পারেননি, আবার অনেকে জয়েন করেছেন যারা এই ধরনের একটা সুন্দর আলোচনা শুনতে চান। এবং যে বিষয়টা এখানে এসেছে সেটা আমি বলবো যে ভারতবর্ষের নবজাগরণের যে সূচনা হয়েছিল তারও আগে থেকেই একটা পরিবেশ, পরিস্থিতি, সামাজিক প্রেক্ষাপট, এইগুলোর যে দিকটা ছিল সেই দিকটার একটা গুরুত্ব এবং বর্তমানে তার প্রাসঙ্গিকতা, এই বিষয়গুলো নিশ্চিত স্যারের আলোচনার মাধ্যমে আসবে। ফলে এইরকম একটা পরিস্থিতিতে আমি এখানে উপস্থিত সকলকে এই ওয়েবিনারে স্বাগত জানাচ্ছি এবং স্যারের যে বিভিন্ন বিষয় নিয়ে যে চর্চা, মানে একসঙ্গে এত দিক স্যারের আছে এবং বিভিন্ন বই যে প্রকাশ হয়েছে, এগুলো কিছু কিছু আমরা পড়েছি, সবটা আমরা পড়িনি। তো তার ভিত্তিতে তিনি যে আলোচনা করবেন সেটা আমাদের কাছে অনেক অনেক বেশি আনন্দের এবং আমরা অনেকটা ঋদ্ধ হব বলে আমার মনে হয়েছে। ফলে সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। আমি ডক্টর প্রদীপ্ত পঞ্চোপাধ্যায়কে বলবো যে স্যারের বিষয়টা নিয়ে স্যারকে আমাদের মধ্যে খানিকটা, এমনিতে সবাই স্যারের নাম জানেন এবং সবাই পরিচিত, তা সত্ত্বেও একটা আনুষ্ঠানিকভাবে স্যারকে আমাদের মধ্যে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।
ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ ডক্টর নন্দ গোস্বামী। তো ডাক্তার শঙ্কর কুমার নাথ সত্যি যেটা শেষ কথা হলো তার পরিচয়ের দরকার পড়ে না, যদিও তাও আমাদের ওয়েবিনার বা কোনো আলোচনা সভার আঙ্গিকের স্বার্থে আমি সংক্ষিপ্তভাবে মানে তার পরিচয় অতি বিস্তৃত সংক্ষিপ্তভাবে তুলে ধরছি। ডাক্তার শঙ্কর কুমার নাথ একাধারে একজন বিশিষ্ট অঙ্কোলজিস্ট, গবেষক, শিক্ষক, সাহিত্যিক ও সংস্কৃতি মনস্ক ব্যক্তি, যিনি চিকিৎসা ও মানব কল্যাণের পাশাপাশি জ্ঞান চর্চার বহু ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছে। 1950 সালের 1 জানুয়ারি কলকাতার তালতলায় তার জন্ম। তার শিক্ষা জীবন ক্যালকাটা মেডিকেল কলেজ, সেখান থেকে তিনি 1975 সালে এমবিবিএস পাস করেন এবং ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে অঙ্কোলজিতে বিএমআরটি 1980 সালে সেই ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ক্যালকাটা মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজ এর সিনিয়র অঙ্কোলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। 2009 সালে তার অবসর গ্রহণের পরে কনসালটেন্ট অঙ্কোলজিস্ট হিসেবে সমাজ সেবায় নিবেদিত আছেন এবং স্যার একেবারে যারা ক্যান্সার রোগী সমাজ কল্যাণের স্বার্থে অঙ্কোলিঙ্ক বলে একটি ফ্রি ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন করেন এবং তিনি তার প্রেসিডেন্ট হিসেবে এখনো বৃত্ত আছেন। রিচডা সেবা সদনের অঙ্কোলজিস্ট ডিপার্টমেন্টেও তিনি চিকিৎসা প্রদান করে থাকেন। পাশাপাশি ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি অধ্যাপক হিসাবে ক্যান্সার বিষয়ে তিনি মেডিকেল শিক্ষার্থীদেরও আলোকিত করেন। তাছাড়া যেটা সবচেয়ে বড় বলবার, ক্যান্সার সচেতনতা এবং বিভিন্ন দিকে আমাদের চিকিৎসা সংক্রান্ত আমাদের জনমানসের একটি সচেতনতা গড়ে তোলার জন্য বহু বছর ধরে তিনি সংগ্রাম করে যাচ্ছেন। ক্যান্সার প্রতিরোধে প্রায় তার 1100-ও বেশি বক্তৃতা, 1200-র বেশি বক্তৃতা হয়ে গেছে এবং 200-র অধিক জনপ্রিয় বিজ্ঞান প্রবন্ধ তাকে অনন্য এক উচ্চতায় আজকে প্রতিষ্ঠিত করেছে। চিকিৎসাবিদ্যার কঠোর এবং দায়িত্বপূর্ণ জগতের বাইরে ডক্টর নাথ একজন অসাধারণ সৃজনশীল ব্যক্তি, যিনি সমান দক্ষতায় সঙ্গীত, চিত্রকলা, জ্যোতির্বিজ্ঞানের মতো বৈচিত্র্যময় ক্ষেত্রে নিজের স্বাক্ষর রেখেছেন। তার এই বহুমুখী প্রতিভার যে তাকে কেবল একজন সফল চিকিৎসক হিসাবেই নয়, বরং একজন পূর্ণাঙ্গ সংস্কৃতি মনস্ক মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠা করেছে। সঙ্গীত চর্চায় ডক্টর নাথের আগ্রহ শৈশব থেকে। তিনি প্রখ্যাত গুণীজন উস্তাদ সাগিরউদ্দিন খান, পণ্ডিত রণেন দাস মতিলাল এদের কাছে তালিম গ্রহণ করেছেন, যা তার সঙ্গীত জ্ঞানকে গভীরতা ও শাস্ত্রীয় দৃঢ়তা প্রদান করেছে। এছাড়া মহা গায়ক মানে আন্নাদের কাছেও তিনি খুব অল্প হলেও প্রশিক্ষণ বা তার সাহচর্য পাওয়ার সৌভাগ্য অর্জন করেন। তার কণ্ঠসঙ্গীত চর্চা নিয়মিত তিনি বিভিন্ন মঞ্চে পরিবেশন করেছেন। এরপরে সঙ্গীত পরিচালনার ক্ষেত্রেও তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। বিভিন্ন ডকুমেন্টারি ফিল্ম, যেমন দাদা ঠাকুর, খুব প্রখ্যাত সিনেমা, আপনারা সকলেই জানেন। আশুতোষ কলেজের সেন্টিনারি অফ আশুতোষ কলেজ, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের উপরে, টেলিভিশন নিউজ সিরিয়াল খোলা জানলা, তাতে তিনি মিউজিক ডিরেক্টর হিসাবে কাজ করেছেন। চিত্রকলাতেও ডক্টর নাথ সমান পারদর্শী। তিনি জুলি বিশ্বাস এবং কিশোরলাল ঘোষের শিষ্য, সেই হিসেবে তেল রঙের চিত্রকলায় প্রশিক্ষণ নিয়েছেন। তার আঁকা এই তৈলচিত্র 40টিরও বেশি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতিষ্ঠানকে আজ অলঙ্কৃত করছে। জ্যোতির্বিজ্ঞান তার আরেকটি গভীর আগ্রহের ক্ষেত্র। তিনি বিড়লা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম, বিআইটিএম, এমপি বিড়লা প্ল্যানেটেরিয়াম, রাজাবাজার সায়েন্স কলেজ, এগুলো থেকে অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্সেও সার্টিফিকেট কোর্স করেছেন। এছাড়া অ্যাস্ট্রোনমার হিসাবে তিনি
খুবই প্রসিদ্ধ এবং আধুনিক টেলিস্কোপ ব্যবহার করে গবেষণামূলক পর্যবেক্ষণ আকাশে, তাতে তিনি বহু এরকম কর্মশালাও করে থাকেন। কলকাতা অ্যাস্ট্রোনমি সেন্টারে গেস্ট লেকচারার হিসেবেও তিনি নিয়মিত বক্তৃতা দেন এবং এই জ্যোতির্বিজ্ঞানে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল জাগিয়ে তোলার জন্য প্রায় শতাধিক বক্তৃতা আমরা ডক্টর নাথের কাছ থেকে পেয়েছি। সাহিত্য গবেষণার ক্ষেত্রেও কিন্তু ডক্টর নাথ অনন্য এক নাম। তার অবদান এক্ষেত্রে অত্যন্ত সমৃদ্ধ, বিস্তৃত। বিশেষত 19 শতকের কলকাতার ইতিহাস, সমাজ জীবন, বুদ্ধিবৃত্তিক আন্দোলন নিয়ে তার গভীর অনুসন্ধান উল্লেখযোগ্য। তিনি এই বিষয়কে কেন্দ্র করে বহু গবেষণামূলক প্রবন্ধ লিখেছেন, যেখানে প্রাচীন কলকাতার নানা অজানা তত্ত্ব, ব্যক্তিত্ব, সাংস্কৃতিক পরিবর্তনের ধারাকে সহজবোধ্য আকর্ষণীয় ভাষায় সেই সব বইতে তিনি উপস্থাপিত করেছেন। তো একাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থের রচয়িতা ও সম্পাদক, চিকিৎসা বিজ্ঞান, জনস্বাস্থ্য, ইতিহাস, জ্যোতির্বিজ্ঞান, সাহিত্য, বিভিন্ন বিষয়ে তিনি তার বিখ্যাত লেখাগুলি সত্যি আজও, যেগুলি পূর্বেও লিখেছেন, আজও সমান আগ্রহের উদ্রেক করে। তাই বহুমুখী জ্ঞান চর্চার ক্ষেত্রে তিনি বিশিষ্ট। 20-র বেশি একাঙ্ক নাটক এবং 9টি পূর্ণাঙ্গ নাটক তিনি লিখেছেন, যেগুলো কলকাতা শহরতলি বিভিন্ন মঞ্চে তারই নির্দেশনায় সফলভাবে মঞ্চস্থ হয়েছে। তো তার সাহিত্য সৃষ্টি শুধুমাত্র গবেষণা ধর্মী নয়, সৃজনশীলতার দিক থেকেও কিন্তু সমান সমৃদ্ধ। অসংখ্য কবিতা, ছোট গল্প, প্রবন্ধ, এগুলো বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তালতলা, দর্পণ ও মুকুর, এই দুটি বাংলা সাহিত্য পত্রিকার সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। তার এই নিরলস সাহিত্য সাধনা ও গবেষণার স্বীকৃতি স্বরূপ 2014 সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক রবীন্দ্র পুরস্কারে তিনি ভূষিত হন। এছাড়াও বহু বহু সংখ্যক, মানে সে তালিকা এখানে প্রকাশ করা বা বলা প্রায় অসম্ভব, মর্যাদাপূর্ণ পুরস্কারে সম্মানিত হয়েছেন। তাই সংক্ষেপে একটি কথাই বলতে গেলে ডক্টর শঙ্কর কুমার নাথ এক বিরল বহুমাত্রিক ব্যক্তি। তার জীবন, চিকিৎসা, সংস্কৃতি, জ্ঞান সাধনা করছে। আজকে আপনাদের সামনে রাধানাথ সিকদার, উনিও ডক্টর নাথের বই আছে, তো তার জীবন এবং তার ভাবনা, তার দর্শন নিয়ে আপনারা, আমার বিশ্বাস যে আপনারা সকলে আলোচিত হবেন। তো স্যার, প্লিজ আপনি এবার প্ল্যাটফর্মের দায়িত্ব নেবেন। স্যার, আপনি শুরু করুন। শুরু করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক ঠিক। আপনাদের বিজ্ঞান সংগঠন বেসিস, তাদের সেই বেসিসের প্রত্যেক সদস্যা, কর্তৃপক্ষ যারা রয়েছেন এবং যারা শুভানুধ্যায়ী আছেন, তাদেরকে আমি শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আপনারা এমন একটা সংগঠনকে এখনো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন দেখে খুবই ভালো লাগছে। কারণ এখনো বিজ্ঞানকে আমরা সেই জনপ্রিয়তার জায়গায় নিয়ে ক্ষেত্রে উঠে যাচ্ছে। অনেকগুলো বিজ্ঞান সংগঠনের সঙ্গে যুক্ত আমি, তো তাদের দেখতে পাচ্ছি তাদের ভবিষ্যৎ এত হতাশজনক, কারণ বিজ্ঞান সংগঠনের জন্য ছেলেমেয়েরা আসছে না। তবুও এটাই তো শেষ কথা নয়। বিজ্ঞানকে জানতে, বিজ্ঞান মনস্কতা ফিরিয়ে আনতে বা তৈরি করতে সংগঠন সবসময় প্রস্তুত থাকে। আপনাদের সংগঠনও সেরকম, যে কেমন ভাবে একেবারে ছোট ছোট ছেলে মেয়েদের থেকে শুরু করতে হবে, স্কুল গোয়িং চিলড্রেন যারা, তাদের দিয়ে শুরু করতে হবে। বড় হয়ে গেলে
খানিকটা সমস্যা হয় তাদেরকে বিজ্ঞান মনস্কতা ফিরিয়ে আনতে বা তৈরি করতে। কিন্তু ছোটদের থেকে যদি শুরু করেন নিশ্চিত ফল পাওয়া যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো আপনারা সেটাই করছেন, খুবই ভালো লাগছে। অনেকগুলো সংগঠনে, দীপক বাবুর সংগঠনে রয়েছি, ডক্টর শুভব্রত রায়চৌধুরীর সংগঠনে রয়েছি, ওই বেঙ্গল অ্যাসোসিয়েশনের সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, বা দীপক বাবুর গোবরডাঙ্গা গবেষণা কেন্দ্র, আপনাদের সংগঠন কাঁথিতে এরকম, বা জয়দেবের একটা সংগঠন আছেন বিজ্ঞান অন্বেষক, জয়দেব দে ঘরিনঘাটা, সেখানে এরকম অনেক সংগঠন, বা কলকাতা অ্যাস্ট্রোনমি সেন্টার, যার আমি একজন মানে সদস্য, প্রেসিডেন্ট আর কি। তো এরকম অনেক সংগঠন রয়েছে, যে সংগঠনগুলো, বা স্কাই ভিউয়ার্স ক্লাব, যেটা আমার ছেলে সেক্রেটারি সৌভিক নাথ, সেখানে আমাদের প্রচুর টেলিস্কোপ রয়েছে এখানে বাড়িতে, ছেলের বাড়িতে প্রচুর টেলিস্কোপ আছে, আধুনিক টেলিস্কোপ। সেই সব দিয়ে ছেলে মেয়েদের, স্কুল গোয়িং ছেলে মেয়েদের বিভিন্ন ক্যাম্প করে দেখানো, আকাশটাকে চেনানো, এবং চিনিয়ে, আসলে উদ্দেশ্য হচ্ছে একটুখানি সায়েন্স টেম্পার করে দেওয়া আর কি। তো যাই হোক, আজকের যে বিষয়ে আমরা বলবো এখানে, সেটা হচ্ছে রাধানাথ সিকদার এবং তার কর্মকাণ্ড নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনা করবার আগে আমি সেই আমাদের প্রয়াত নারায়ণ রানাকে স্মরণ করছি। তাকে স্মরণ করেই আজকে এই আলোচনা আমি খানিকটা করব। আমার সেই নারায়ণ রানার সঙ্গে তো আমার পরিচয় ছিল, আমি ওর কর্মকাণ্ড দেখে, সেটা তার পড়ালেখা থেকে শুরু করে তার আচার আচরণ দেখে আমরা মুগ্ধ হয়ে যেতাম। খানিকটা আমার চেয়ে ছোট ছিল, কিন্তু মানে শিক্ষায় দীক্ষায় অত্যন্ত উচ্চমানের ছিলেন, কোনো সন্দেহ নেই। তো আমার সঙ্গে পরিচয় ছিল, দেখা সাক্ষাৎ বহুবার হয়েছে বিভিন্ন জায়গায়। তো তাকেই আজকে এই আলোচনা সভা আমি ডেডিকেট করছি ওকে স্মরণ করে। তা আজকে রাধানাথ সিকদার এই বলবার সময় চেষ্টা করব, আধুনিক বিজ্ঞানে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, রাধানাথ সিকদার ছিলেন আধুনিক বিজ্ঞান, আধুনিক ম্যাথামেটিক্স, আধুনিক অ্যাস্ট্রোনমি ইন ইন্ডিয়া, ভারতবর্ষে তিনি পথিকৃৎ ছিলেন। তার কর্মকাণ্ড শুনলেই বুঝতে পারবেন। আমি ওকে নিয়ে বহুদিন গবেষণা করেছি, রাধানাথ সিকদারকে নিয়ে বহুদিন। তাও ধরুন, ওকে যখন বই লিখেছিলাম 2012 সালে রাধানাথ সিকদারকে নিয়ে, তার আগে ধরুন প্রায় 11-12 বছর আগে থেকে গবেষণা। তার জন্য কোথায় না গেছি আমি, তার জন্যে রাধানাথ সিকদারকে নিয়ে কোনো বই ছিল না। ছোটখাটো একটু আধটু লেখা ছিল এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু বই ছিল না কোনো। ওই প্রথম বই লিখলাম আমি 2012 সালে, এবং ধরুন 2012 সালে রাধানাথ সিকদারের 200 বছর জন্ম হয়েছিল। ওর জন্ম হচ্ছে 1813 সালে, তো 200তম বছর হয়েছিল 2012 সালে। তো ওইটিকে মানে উপলক্ষ করেই বইটা বেরিয়েছিল। বইটার ছবি আমি দেখাবো আপনাদের, আলোচনা সবার মধ্যেই দেখাবো। তো কেউ লেখেও নি, কোনো বই লেখেনি, কেন লেখেনি জানি না। পরে ওই 200 বছরে আমার বইটা বেরোনোর পরে 13 সালে আরেকজন রাধানাথ সিকদার গবেষক, আমাদের আশিস লাহিড়ী, তিনি কিন্তু বই লিখলেন। তিনি দুটো বই লিখেছিলেন। তারপরে একটি বাংলা বই 2013-তে, আর 2014-15-তে একটা ইংরেজি বই, দুটো বই লিখেছিলেন। এটা সাধারণ মানুষকে জানাচ্ছি এই জন্য, যারা রাধানাথ সিকদারকে নিয়ে পড়াশোনা করবেন, যাদের ভালো লাগে, আগ্রহ আছে, তারা এই বইগুলো সংগ্রহ করতে পারবেন। এই কারণেই জানালাম বইগুলো। এর বাইরে একটা বই খানিকটা সংকলনের মতো আমাদের দীপক বাবু করেছিলেন, দীপক দা একটা করেছিলেন তার মাঝখানে। আর খুব একটা কিছু বই নেই রাধানাথ সিকদারকে নিয়ে। তো সেই রাধানাথ সিকদারের কর্মকাণ্ড আমরা খানিকটা বিস্মৃত হয়ে গেছি, এই জন্য খানিকটা জানাতে চাইছি আমি। ধরুন, আমরা একটা ঘটনা দিয়ে শুরু করি। ঘটনাটা ধরুন 1843 সালের মে মাস। 1843 সালের মে মাসের একটা ঘটনা। 15ই মে
রাধানাথ শিকদার তখন সার্ভেয়ার, সিম্পল একজন সার্ভেয়ার, সার্ভেয়ার জরিপ বিজ্ঞানী তিনি। এই গল্পটা দিয়ে শুরু করছি। জরিপ বিজ্ঞানী, একজন সার্ভেয়ার, তিনি চাকরি করছেন আমাদের গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে। গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটি তৈরি হয়েছিল সেই ধরে নিন 1802 সাল থেকে। 1802 সালের গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে, সেইখানে তিনি চাকরিতে ঢুকলেন। প্রথম কলকাতায় পোস্টিং হয়েছিল, পরে তিনি চলে গেছিলেন হেডকোয়ার্টার, ভারতবর্ষে হেডকোয়ার্টার ছিল দেরাদুনে। এই দেরাদুনের পাহাড়ি এলাকায় তিনি তখন এই সার্ভে অফিসে চাকরি করতেন, ওটাই হেডকোয়ার্টার ছিল। তো উনি পাহাড়ে বাইরে 2-3 জন বন্ধু বান্ধব কলিগকে নিয়ে তিনি ঘরের বাইরে, মানে অফিসের বাইরে দাঁড়িয়ে দেখছেন দূরে কোথাও একটা পাহাড়ের ওই দূর থেকে একটা কুলি, মানে যারা মোট বয়ে বেড়ায়, কুলিতে কিছু মোট বয়ে দূরে একটা পাহাড়ের ঢালু উঁচু পথ দিয়ে যাচ্ছে। তিনি চিনতে পারলেন ওই কুলিটা হচ্ছে রাধানাথ শিকদারের নিজস্ব কুলি, অর্থাৎ সরকারি কুলি, সার্ভেয়ার অফিস থেকে যাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, সে ওখানে কি করে গেল, মনে তার প্রশ্ন জাগলো। তাকে তো কোনো কাজ দেওয়া হয়নি। তিনি বুঝতে পারলেন তাদের নিজস্ব কুলিকে অন্য কেউ কাজে লাগাচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে ডাকলেন ওই কুলিটিকে, এদিকে এসো, এদিকে এসো বলে তাকে ডাকা হলো। কুলি তো দেখলেন যে আমার যিনি অফিসের যিনি বড়বাবু তিনিই ডাকছেন। ও কুলি মাল করি সব নিয়ে টিয়ে রাধানাথ শিকদারের কাছে চলে এলো, ওই অফিসের কাছে। রাধানাথ শিকদার বলল, কার তুমি মোট বহন করছো? ও বললো যে এক বাবু বললেন আমার মোটটা একটু বয়ে দিয়ে যাও এইখান থেকে ওইখানে, আমি বহন করছি ওই জন্যে। কেন করছো তুমি? তুমি তো ওই বাবুর কোনো কুলি নাও, তুমি হচ্ছে আমাদের কুলি, তুমি যা কিছু করবে আমাদের কাজ করবে, আর কারো কাজ করতে যাবে না। ওরা কি পয়সা দেবে বলেছে? না, দেবে না বলেছে। ও এমনি করে নেবে। হ্যাঁ, সেই বুঝতে পেরেছি, ঠিক আছে, তুমি সমস্ত মাল করি আমাদের ঘরে ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দিয়ে তুমি এখানে দাঁড়িয়ে বসে থাকো, আর যেতে হবে না কোথাও। খবরটা চলে গেল যাদের মাল বইছিলেন এই কুলি তার কাছে। এবং হয়েছে কি, ইনসিডেন্টালি যার মাল বইছিল এই কুলিটি, তিনি হচ্ছেন ওই জায়গাকার একজন কোর্টের বিচারক। ভয়ঙ্কর ব্যাপার, একজন বিচারকের মাল বহন করছে এই কুলিটি, তাকে আটকে দিয়েছে। আর রাধানাথ শিকদারের জানার কথা নয় সেটা, কিন্তু যাই হোক, বিচারক চলে এলো সোজা, সঙ্গে একজন এক্স মিলিটারি ম্যানকে নিয়ে তিনি চলে এসে বললেন, আমার মাল অর্থাৎ আমার এই লাগেজগুলো আটকেছেন কে? রাধানাথ শিকদার বললেন, আমি আটকেছি। কেন আটকেছেন? এই কারণ। কেন আপনি ওকে দিয়ে কাজ করাচ্ছেন? বেকার খাটিয়ে নেবেন সেই জন্যে? ও তো আমাদের সার্ভেয়ার অফিসের, তিনি ও হচ্ছে কুলি, তো আপনি খাটাচ্ছেন কেন ওকে? বলছে, না দেখুন আমি আমার কুলিটি এই মুহূর্তে নেই, যেই লোকে খাইছে। এটা আপনি করতে পারেন না, করবেন না, এরকম সবাই করে, এরকম এটা উচিত নয়, বেকার খাটিয়ে নেন, পয়সা দেন না। রাধানাথ শিকদার অত্যন্ত সাহসী ব্যক্তি ছিলেন, আমি এটা বলবার জন্যই বলছি। অত্যন্ত চেহারা অত্যন্ত সলিড ছিল এবং অত্যন্ত সাহসী ব্যক্তি ছিলেন। তিনি তিনি কোনো কথাই শুনলেন না। উনি বললেন, আমি বিচারক। বলতেন, সো হোয়াট, বিচারক তো কি হয়েছে, আপনিও এই কাজটা করিয়ে নিচ্ছেন, সেটা তো অন্যায় কাজ করছেন, আপনার বিচার ঠিক হলো ইত্যাদি বলে এইসব বলবার পর যে কোনো কারণেই হোক বিচারক একটু মনক্ষুণ্ণ হয়েছেন, বিচারক মালকুড়ি ফেরত পেয়েছেন। কিন্তু রাধানাথ শিকদারের এই সাহস আর এইটা তার পছন্দ হয়নি। তিনি রাধানাথ শিকদারের বিরুদ্ধে একটা মামলা করে দিয়েছেন, পরের দিনই মামলা করে দিয়েছিলেন। সেই মামলাতে রাধানাথ শিকদার অ্যাটেন্ড করেছিলেন, ওই দেরাদুনেই অ্যাটেন্ড করলেন। অ্যাটেন্ড করে সেই মামলায় অন্য এক বিচারক তিনি রাধানাথ শিকদারকে ফাইন করলেন 1843 সালের, ভেবে নিন কত বছর হয়েছে, ফাইন করলেন 200 টাকা। রাধানাথ শিকদার অবহেলায় 200 টাকা ফাইনটা মিটিয়ে দিলেন, মিটিয়ে দিয়ে তিনি চলে এলেন। এই সাহসটার জন্যে এই গল্পটা আপনাদের বলতে হলো। এবং মনে রাখবেন, এরপর থেকে একজনের কুলির আর একটা কোথাও
খাটিয়ে নেওয়ার, এই যে বেগার খাটিয়ে নেওয়া পয়সা না দিয়ে, এই যে কাস্টমটা প্রচলিত প্রথা হয়ে গেছিল, এটা বন্ধ হয়ে গেল। এই হচ্ছে রাধানাথ সিকদার। আমি বলছি রাধানাথ সিকদার মানে এত সাহসী ছিলেন। এর জন্মটা আমি আগেই বলেছি 2000 বলছি 1813 সালে অক্টোবর মাসে জন্ম তারিখটা পাওয়া যায়নি। আপনারা লিখেছেন বটে 5 তারিখ, 5ই অক্টোবর, ওটা ঠিক নয়, 5 নয়, উনি অক্টোবরে জন্মেছেন, তারিখ পাওয়া যায়নি। অসংখ্য চেষ্টা করেছি আমি, কারণ সে কি চেষ্টা করেছি আপনাদের বোঝাতে পারবো না ওর তারিখটা জানার জন্য। ওর রিলেটিভ আমার সঙ্গে এখনো পরিচয় আছে, দেবাশিস শিকদার। তো উনিও চেষ্টা করেছেন আমার জন্য, না পাওয়া যায়নি। তাহলে 5ই অক্টোবর কোত্থেকে এলো? 5ই অক্টোবর কেউ একজন হয়তো উইকিপিডিয়াতে ঢুকিয়ে দিয়েছে 5 তারিখটাকে, ওটা ভুল আর কি। তো যাই হোক, এখনো জানা যায়নি। আর রাধানাথ সিকদার দুটো জিনিস জানা যায়নি, একটা হচ্ছে তার জন্ম তারিখটা, মাসটা জানা গেছে অক্টোবর, সালটা জানা গেছে 1813, তারিখটা জানা ছিল না, ওই উইকিপিডিয়াতে 5 তারিখ ঢুকিয়ে দিয়েছে। আর একটা জিনিস আমরা রাধানাথ সিকদারের জানতে পারিনি, অনেক চেষ্টা করেছি, সেটা রাধানাথ সিকদারের মায়ের নাম। বাবার নাম জানা গেছে তিতুরাম শিকদার, তার অন্য একটি ভাই আছে রাধানাথ সিকদার, তার নামও জানা গেছে শ্রীনাথ শিকদার, তার ফ্যামিলির লোকজন আছে, এখনো রয়েছে। দেবাশিস বাবু তাদের ফ্যামিলিরই ছেলে। তো কি বলে, কিন্তু রাধানাথ সিকদার তো বিয়ে করেননি, ফলে তার ফ্যামিলি হওয়ার প্রশ্নই নেই। তো এই কি বলে, তার মায়ের নামটা আমরা জানতে পারিনি, সেটাও নাকি উইকিপিডিয়া কেউ একজন কিভাবে ঢুকিয়ে দিয়েছে, একটা মায়ের নাম যা খুশি ঢুকিয়ে দিয়েছে। এটা খুব খারাপ হচ্ছে। এটা যে যা পাচ্ছে গবেষণা না করেই ভুল তথ্য দিয়ে দিলে হয় কি, পরের জেনারেশন ভুল শিখে যায়। ওরা সব দিয়ে দিয়েছে, সব উইকিপিডিয়াতে দিয়ে দিয়েছে। তার মায়ের নাম দিয়েছে দেবকী রানী শিকদার লিখে দিয়েছে। এটা ঠিক না, কারণ ওনার নাম জানা যায়নি। সেই রাধানাথ সিকদার এসে তার জন্ম হয়েছিল কলকাতার জোড়াসাঁকো এলাকায়। এই জোড়াসাঁকোতে যেখানে রবীন্দ্রনাথের জন্ম, সেইখানেই তার জন্ম। রবীন্দ্রনাথের বাড়ি খুব কাছাকাছি, কিন্তু আমি বহু চেষ্টা করেছি তার মূল বাড়িটা জানার। মূল বাড়িটা আমি খুঁজে পাইনি। কেউ দেখিয়েছে এইটা ওইটা, শিকদারপাড়া রোডে আছে তার সে বাড়ি, দেখিয়েছে, চেষ্টা করেছি আমি সেগুলো, কিন্তু সেখানকার মানুষ একেবারে 100% কনফার্ম করতে পারেনি আমাকে। তো যাই হোক, তবুও কিছু মার্ক করা আছে, এই বাড়ি হতে পারে। ভবিষ্যতে একবারে কনফার্ম হলে আমি লিখবো বা বইতে আমি অ্যাড করব, কিন্তু যতক্ষণ 100% কনফার্মেশন পাচ্ছি ততক্ষণ এটা অ্যাড করছি না আমি। কিন্তু আমি জানি কোন বাড়িটা হতে পারে। এই গেল। তারপর ওইখান থেকে তিনি পাঠশালায় পড়লেন। আপনারা সবাই জানেন ফিরিঙ্গি কমল বসুর যে পাঠশালা, সেখানে তিনি পড়েছিলেন। পড়ে তারপর সেখান থেকে এসে হিন্দু কলেজে ঢুকলেন। হিন্দু কলেজ প্রিমিয়ার ইনস্টিটিউশন ভারতবর্ষের। হিন্দু কলেজ 1817 সালে প্রতিষ্ঠা হয়েছিল 20শে জানুয়ারি। সেখানে তিনি এসে ঢুকলেন। সেটা 24 সাল, মানে 1824 সালে। বুঝে দেখুন কত বছর বয়স, 9 বছর না কত বছর বয়স হচ্ছে। ওই 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 না 11 বছর বয়স হচ্ছে। তো 24 সালে তিনি ঢুকলেন। ঢুকে তিনি 30 সাল পর্যন্ত পড়াশোনা করেছিলেন। 30 এবং 31-এর কিছু কয়েক মাস পড়াশোনা করে এবার তিনি বেরিয়ে আসছেন। অত্যন্ত গরিব ফ্যামিলির ছেলে তো। সকালে খাওয়া দাওয়া করার পরে রাতে কি খাবে, এইটা ছিল তাদের কাছে ব্যাপার, মানে ভাবনার ব্যাপার। জানতো না রাতে কি খাবে। মা বাবা, বোনেরা ছিলেন, 3 বোন ছিল, মা বাবা বোন ভাই, এদেরকে নিয়ে যে বড় একটা পরিবার, এই পরিবারটা সকালে খেলে রাতে কি খাবে জানতে পারতেন না, রাতে খেলে সকালে কি খাবে জানতে পারতেন না। এইরকম একটা পরিবারে এইরকম একটা ট্যালেন্ট জন্মেছিল। আমরা সবাই জানি যে ট্যালেন্ট বা প্রতিভা দেশ কাল পাত্র, স্থান কাল পাত্র কিছু মানে না। কার কখন ট্যালেন্ট কোথায় পরিস্ফুটন হবে, এটা একমাত্র জানা যায় তার কাজকর্ম ইত্যাদি থেকেই। তো সেটা আমরা রাধানাথ সিকদারের কাজকর্ম থেকেই আমরা বুঝতে পেরেছিলাম আর কি। তো এইখানে হিন্দু কলেজে যে ভর্তি হলেন তিনি, রাধানাথ সিকদার, তিনি অনেককে সহপাঠী পেয়েছিলেন, বা 1-2 বছরের ছোট বড় পেয়েছিলেন, সিনিয়র দাদা বা জুনিয়র ভাই পেয়েছিলেন। এদের কয়েকজন মিলেই
ওই তারা ফলোয়ার্স ছিলেন ওই ইয়ং বেঙ্গল নামে, তারা ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর ছাত্র এরা ছিলেন। আর ডিরোজিওর কথা যত বলবেন তত কম হয়ে যাবে। জানেন সবাই ডিরোজিওর জন্ম হচ্ছে 1809 সালে, তো আর 1832 সালে তিনি মারা যান। তো ডিরোজিও তিনি ইংরেজির অধ্যাপক ছিলেন হিন্দু কলেজে। তিনি এদেরকে মানুষ করেছেন, তৈরি করেছেন, এবং এমনভাবে তৈরি করেছেন যে সমস্ত কিছু গ্রহণ করো না যতক্ষণ না প্রশ্ন করে উত্তর পাচ্ছ। এই ছিল প্রধানত তার শিক্ষা দীক্ষা ডিরোজিও। সেই শিক্ষায় কিন্তু এরা মানুষ হয়েছিলেন। রাধানাথ শিকদার, রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, হরচন্দ্র ঘোষ ইত্যাদি, এদের মতো রামগোপাল ঘোষ, শিবচন্দ্র দেব, এরা ছিলেন এক ঝাঁক ডিরোজিয়ানস, সব ডিরোজিওর ছাত্র এরা। এই ছাত্ররা যেমন ভাবে শিখেছিলেন ডিরোজিওর কাছে, ডিরোজিও কে রাধানাথ শিকদার অত্যন্ত শ্রদ্ধা করতেন। রাধানাথ শিকদার ডায়েরি লিখেছিলেন, জানেন? ডায়েরিটা লিখেছিলেন সম্ভবত 1853 বা 54 সালে, অনেকটা বয়সে তখন লিখেছিলেন। তখন তিনি সার্বিয়া অফিসে চাকরি করছেন এবং চিফ কম্পিউটার তখন। উনি ওই যে ডায়েরিটা লিখতেন ইংরেজিতে লিখেছিলেন, কারণ বাংলাটা খুব ভালো জানতেন না উনি, তো ইংরেজিতে লিখেছিলেন। এই ডায়েরিতে ভাগ্যিস তিনি লিখেছিলেন, সেই কারণে আমরা জানতে পারি যে তার জীবনধারা কেমন ছিল। এই যে আমি বলছি না, সকালে খেলে রাতে কি খাবে জানতে পারা যেত না, এসব কথা ওই ডায়েরিতে লেখা রয়েছে, উনি নিজে লিখেছিলেন এসব। তো সেই ডায়েরিটা উদ্ধার করেছিলেন যোগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ইনি ছিলেন আর্য দর্শন পত্রিকার এডিটার। আর্য দর্শন পত্রিকা বলে একটা বাংলা পত্রিকা বেরোতো, অত্যন্ত নামি দামি পত্রিকা। 19 শতকের বাংলায় নামি দামি পত্রিকা ছিল আর্য দর্শন। আর যোগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এই যোগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আবার ভাই, তিনি ছিলেন আরজিকর মেডিকেল কলেজ যখন প্রতিষ্ঠিত হয়েছিল 1916 সালে 5ই জুলাই, প্রথম প্রিন্সিপাল হয়েছিলেন তিনি, ডাক্তার ছিলেন তিনি। তিনি মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার নাম ছিল। তো এরকম ফ্যামিলি সব আর কি। যাই হোক, যোগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি ডায়েরিটা উদ্ধার করে তিনি নিয়মিত কয়েকটা সংখ্যায় ওই আর্য দর্শন পত্রিকাতে তিনি এই ডায়েরির বাংলা অনুবাদ করে এবং কিছু কিছু ক্ষেত্রে ইংরেজি সরাসরি উল্লেখ করে তিনি ছেপে দিয়েছিলেন। ভাগ্যিস ছেপেছিলেন, তাই আমরা তার ছোটবেলাকার কথা, তার নিজের কথা, তার ভাইদের কথা, বাবা মার কথা, এইগুলো আমরা জানতে পেরেছিলাম, নাহলে সেটাও কিন্তু অন্ধকারে থেকে যেত। প্রশ্ন হচ্ছে সেই ডায়েরিটার বাকি অংশ আমরা আজও দেখিনি, বা ডায়েরিটা কোথায় আছে তাও জানি না। যোগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কোথায় রেখেছেন তাও জানি না। আদৌ কি তিনি ডায়েরি দেখেছিলেন, নাকি কারোর কথা শুনে লিখেছেন, নাকি ডায়েরিটা কেউ দেখিয়ে আবার নিয়ে চলে গেছে, এইটা আমরা জানি না, বা ধ্বংস হয়ে গেছে ডায়েরিটা, জানি না। এইটা কিন্তু উদ্ধার হয়নি এখনো পর্যন্ত। এটা কিন্তু ভবিষ্যৎ গবেষকরা উদ্ধার করবেন, এই আমি আশা রাখছি অবশ্যই। তো সেই ডায়েরিতে তিনি লিখেছেন, আমি যাচ্ছি দেরাদুনে যাচ্ছি, তার আগে আমি চাকরি করব, হিন্দু কলেজ থেকে পড়া শেষ করে আমি যাচ্ছি গ্রেট ট্রিগনোমেট্রিক্যাল সার্ভে, জিটিএস বলে, গ্রেট ট্রিগনোমেট্রিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে আমি সার্ভেয়ার হিসেবে, মানে ম্যাথামেটিশিয়ান হিসেবে যাব আর কি, বলে তিনি বলছেন আর কি। কিন্তু এইটা বলবার আগে আমি আপনাদের জানাই আরো একটু বড় কথা। রাধানাথ শিকদারের আরেকজন মাস্টারমশাই ছিলেন, তো অনেকেই মাস্টারমশাই ছিলেন, অনেক মাস্টারমশাই ছিলেন, কিন্তু যে দুজনকে রাধানাথ শিকদার একেবারে মানে প্রায় ভগবানের মতো ভালোবাসতেন বা শ্রদ্ধা করতেন, সেই দুজনের একজন হচ্ছে ডিরোজিও সাহেব, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। লুই ভিভিয়ান ডিরোজিও পরশুদিন কিন্তু তার জন্মদিন চলে গেল, ডিরোজিওর জন্মদিন চলে গেল। যে কোনো কারণেই হোক, ডিরোজিওর জন্ম তো বলেছিলাম আগেই বলেছিলাম 1809 সালে 18ই এপ্রিল তার জন্ম ছিল। আজকে 20 এপ্রিল, দুদিন আগেই চলে গেছে। আর খুব ভালো লাগে আমাদের, আমি যেখানে থাকি কলকাতায় তালতলা অঞ্চলে, তালতলার অঞ্চলের মাঝখানে একটা রাস্তার উল্টো দিকে এন্টালি, আর একধারে এন্টালি একধারে তালতলা, আচার্য জগদীশ চন্দ্র বসু রোডে। তো এন্টালিতেই ওই এন্টালি মার্কেটের পাশের বাড়িটাতেই এর জন্ম ছিল ডিরোজিওর। তো যে কোনো কারণেই হোক, এই ডিরোজিওকে তিনি শ্রদ্ধা করতেন। আর একজন মাস্টারমশাইকে রাধানাথ শিকদার একেবারে বাবার মতো শ্রদ্ধা করতেন, তিনি হচ্ছেন ডাক্তার জন টাইটলার। ডাক্তার জন টাইটলার ইনি হচ্ছেন ম্যাথমেটিশিয়ান।
ইনি ছিলেন ম্যাথামেটিক্সের হেড হিন্দু কলেজে। এই ম্যাথামেটিক্স যা কিছু শিখেছে রাধানাথ সিকদার সব এই ডক্টর টাইটলারের কাছে শিখেছে। আরো আপনারা অবাক হয়ে যাবেন শুনলে যে এই ডাক্তার জন টাইটলার ইনি কিন্তু ডাক্তার ছিলেন, ইনি সার্জন ছিলেন। ওই সময় একটা নেটিভ হাসপাতাল হয়েছিল সারা বাংলায়, নেটিভ হাসপাতাল, যেখানে শুধুমাত্র নেটিভদের চিকিৎসা হতো। নেটিভ বলতে বাংলার মানুষের চিকিৎসা হতো, যে যেখানেই থাকুন না কেন বাংলা, সেখান থেকে এসে এই নেটিভ হাসপাতালে চিকিৎসা করতে আসতো। এই নেটিভ হাসপাতালটা ওই সময় ছিল, আপনারা কলকাতায় ধর্মতলার কাছে চাঁদনি মার্কেট বলে একটা মার্কেট আছে, আপনারা সবাই জানেন, সেই মার্কেটটাই ছিল বাজার। ওই বাজারটা উঠেই মার্কেট হয়েছে পরে, ওই সরি মানে ওই কি বলে হাসপাতালটা উঠে গিয়ে মার্কেটটা হয়েছে। তো যে কোনো কারণে হোক, ওই নেটিভ হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট মানে সার্জন সুপারিনটেন্ডেন্ট ছিলেন এই ডক্টর জন টাইটলার। তিনি আবার হিন্দু কলেজের ম্যাথামেটিক্সের হেড। এটা মেলাতে পারবেন না আপনারা, মানে কি সব ট্যালেন্টেড মানুষরা ছিলেন। তিনি ছিলেন রাধানাথ সিকদারের মাস্টারমশাই ম্যাথামেটিক্সের। এত ভালো মাস্টারমশাই ছিলেন ম্যাথামেটিক্সের, আমি ডাক্তারি কথাটা ছেড়েই দিলাম, অনেক আছে, তাকে নিজে অনেক কথা লিখেছি আমি। তো যাই হোক, আমি শুধু তার ম্যাথামেটিক্সের দিকটাই বলছি। দেখুন, তিনি এত বড় ম্যাথামেটিশিয়ান ছিলেন যে সেই যুগে প্রিন্সিপিয়া মানে নিউটনের, আইজ্যাক নিউটনের প্রিন্সিপিয়া, তো জানেন প্রিন্সিপিয়া পৃথিবীর একটা সেরা ফিজিক্সের বই, সেরা ম্যাথামেটিক্সের বই। এই প্রিন্সিপিয়া এইটা লেখা হয়েছিল 1687 সালে। আইজ্যাক নিউটন এইটা প্রকাশ করেছিলেন 1687 এই বছরটা, ও ফার্স্ট এডিশন, পরে অনেক এডিশন হয়েছিল। এই প্রিন্সিপিয়া বেরোনোর সঙ্গে সঙ্গে কেউ বুঝতে পারতেন না কি এটা, খায় না মাথায় দেয়, এ কি বিজ্ঞান। এই বিজ্ঞান কেউ বুঝতেই পারতো না প্রিন্সিপিয়া। অর্থাৎ প্রিন্সিপিয়া বেরোনোর সঙ্গে সঙ্গে মানুষের মাথায় ঢুকতো না যে এটা কি। যেমন ভাবে আইনস্টাইনের রিলেটিভিটি তথ্য মানুষের বুঝতে খুব অসুবিধা হয়েছিল শুরুতে, কেউই বুঝতে পারতো না প্রায়। ঠিক এমনকি ওই নোবেল কমিটিও বুঝতে পারেনি আইনস্টাইনের কি বলে থিওরি অফ রিলেটিভিটি, বুঝতেই পারেনি। যার জন্য ওই বিষয়ের উপরে নোবেল প্রাইজ দুখানা হতে পারতো, একটা নোবেল প্রাইজ তিনি পাননি ওই বিষয়ে, অর্থাৎ থিওরি অফ রিলেটিভিটি। ওকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল অনেক পরে, কারণ বুঝতেই পারেনি তো নোবেল কমিটি তার থিওরির কথা। অনেক পরে আইনস্টাইনকে নোবেল প্রাইজ দিয়েছিল অন্য বিষয়ে, বলতে 19 বা 20 বা 21 সালে তাকে দেওয়া হয়েছিল ফটো ইলেকট্রনের জন্য, ফটো ইলেকট্রিসিটির জন্য দেওয়া হয়েছিল, সম্পূর্ণ অন্য বিষয়। তো যাই হোক, পরে মানুষ বুঝেছিল থিওরি অফ রিলেটিভিটি। এক্ষেত্রে প্রিন্সিপিয়া বুঝতেই পারে না কেউ। সেই প্রিন্সিপিয়া একমাত্র বুঝতে পারতেন এই ডক্টর জন টাইটলার, একজন ডাক্তার, এই ম্যাথামেটিক্স প্রফেসর, তিনি বুঝতে পারছেন। এবং তিনি যখন পড়াতেন রাধানাথ সিকদারকে, তিনি রাধানাথ সিকদার এত ভালোবাসতেন মাস্টারমশাইকে, অত্যন্ত অঙ্কের একদম পাকা ছিলেন তো রাধানাথ সিকদার, অত্যন্ত পাকাপোক্ত ছিলেন। হ্যাঁ, এবং এই কারণেই টাইটলার সাহেব রাধানাথ সিকদারকে বললেন, তুমি এসো আমার কাছে নিউটনের প্রিন্সিপিয়াটা পড়বে। শুধু তুমি নয়, আরেকজন আছে, আমি এই ক্লাসে এত ছেলে পড়াই, তার মধ্যে তোমরা দুজন আমি বুঝতে পেরেছি তোমাদের ট্যালেন্ট ম্যাথামেটিক্সে, তোমাদের ট্যালেন্ট ভারতবর্ষে কারোর সাথে তুলনা করা যায় না। আরেকজনের নাম হচ্ছে রাজনারায়ণ বসাক, ওরই ক্লাসমেট ছিল রাধানাথের। এই দুজনকে তিনি আলাদা করে নিয়ে গিয়ে নিউটনের প্রিন্সিপিয়া পড়াতে শুরু করলেন, এবং এরা বুঝতে পারতেন প্রিন্সিপিয়া, এবং তো এরা আবার অন্যদের প্রিন্সিপিয়াটা পড়ানোর চেষ্টা করতেন, এবং সেইখানে থাকতেন ডক্টর টাইটলার, ঠিক পড়াতে পারছি কিনা, এবং দেখলেন যে এরা বুঝতে পেরেছে প্রিন্সিপিয়াটা। সুতরাং সারা ভারতবর্ষে আরেকটা নতুন তথ্য আমরা সংযোজন করলাম, সারা ভারতবর্ষে প্রথম নিউটনের প্রিন্সিপিয়া পাঠ করেছিলেন এবং বুঝতে পেরেছিলেন এবং অন্যকে বোঝাতে পেরেছিলেন সারা ভারতবর্ষে প্রথম দুজন। আমি সারা ভারতবর্ষের কথা বলছি। একজনের নাম রাধানাথ সিকদার আর দ্বিতীয় জনের নাম রাজনারায়ণ বসাক, ওরা ক্লাসমেট ছিল হিন্দু কলেজে। এই হচ্ছে তার পড়াশোনা ম্যাথামেটিক্সের শুরু আর কি। আমরা আস্তে আস্তে দেখি অন্য কি পাই আমরা। এবারে আসেন, দুইজনের কথা বলেছি, 8 দর্শনের কথা বলেছি। আমি এখানে দেখতে পাচ্ছি
আমার লেখা একটা ম্যাথামেটিক্সের একটা ওর একটা ইয়ের কথা বলি, সম্পাদ্য বোধহয় প্রবলেম বোধহয়, আর উপপাদ্যটা কি বলতে বোধহয় থিওরেম নাকি, আমি জানি না, ঠিক মনে পড়ছে না আমার, আমরা সব করেছিলাম ম্যাথামেটিক্সে। তো সম্পাদ্য যেখানে আঁকতে হতো, ধরুন আঁকতে হচ্ছে কিরকম, ধরুন আপনাকে বললো যে দুটো সার্কেল আছে, দুটো সার্কেলের মধ্যে, যারা সবাই প্রায় আপনারা বিজ্ঞান বোঝেন, অঙ্ক সবাই বোঝেন, দুটো সার্কেল আছে, ছোট বড় সার্কেল হতে পারে, সমান হতে পারে, মানে ব্যাসটা সমান হতে পারে, নাও হতে পারে। দুটো সার্কেলের মধ্যে একটা কমন, মানে সাধারণ একটা স্পর্শক আঁকতে হবে, স্পর্শক মানে ট্যানজেন্ট আর কি, আঁকতে হবে। এক মানে ওর একদম ইয়ে থেকে, পেরিফেরি থেকে আরেকটার পেরিফেরি পর্যন্ত একটা কমন ট্যানজেন্ট আঁকতে হবে। এই ট্যানজেন্ট আঁকার মতো সত্যিকারের কি বলে ক্লু সেই যুগে ছিল না, প্রায় ছিল না, থাকলেও সেটা খুব জটিল ছিল, বিদেশে থাকলেও সেটা জটিল ছিল এই আঁকার পদ্ধতিটা। রাধানাথ সিকদার ওই সময়, ওই 1830 সাল নাগাদ, তখনও তিনি হিন্দু কলেজে পড়ছেন, সেই সময় তিনি করলেন কি, দুটো সার্কেলের মধ্যে একটা কমন ট্যানজেন্ট আঁকার পদ্ধতি আবিষ্কার করে ফেললেন তিনি। এবং তিনি আঁকা এবং সবকিছু আপনাদের দেখাতে পারছি না, যদি পাওয়ার পয়েন্ট হতো তাহলে দেখাতে পারতাম আপনাদের। তিনি সেই স্পর্শক কমন ট্যানজেন্ট আঁকার পদ্ধতি আবিষ্কার করে ফেললেন এবং তিনি সেটা পাঠিয়ে দিলেন সে যুগের একটা বিজ্ঞান পত্রিকা গ্লিনিংস ইন সায়েন্স বলে। সেই গ্লিনিংস ইন সায়েন্সের যিনি এডিটর ছিলেন, তিনি ওই সম্পাদ্যটা আঁকার পদ্ধতির দিকে চমকে উঠলেন, একেবারে লাফিয়ে উঠে বললেন, ওরে বাবা, একজন ছাত্র এটাকে আবিষ্কার করে ফেলেছে আঁকার পদ্ধতি, এটা আমি আমার পত্রিকায় ছেপে দেবো, পরবর্তীকালে এটা টেক্সট বুকে যাবে, কিন্তু আমার পত্রিকা আগে ছাপাবো। বিজ্ঞান পত্রিকা ছিল, নামটা আবার বলে দিচ্ছি, বিজ্ঞান পত্রিকার নাম হচ্ছে গ্লিনিংস ইন সায়েন্স। ওই জন্য ইনি 1830-31 সালে তিনি ছাপিয়ে দিলেন ওই ইয়েটা, পদ্ধতিটা, কমন ট্যানজেন্ট, ড্র এ কমন ট্যানজেন্ট ইন বিটুইন টু সার্কেলস বলে ছাপিয়ে দিলেন তিনি। এই হচ্ছে রাধানাথ সিকদার। আমি আপনাদের ওই ডায়েরি থেকে একটা লাইন আপনি পড়ে শোনাচ্ছি, এই আমার এখানে লেখা রয়েছে, শুনলে আপনার সত্যি আপনি অভিভূত হয়ে যাবেন, আবার কান্না পেতে পারে, আপনি বুঝবেন যে ট্যালেন্ট কিরকম। দেখুন, উনি লিখছেন, ছোটবেলাকার কথা লিখছেন, যখন তিনি ইয়েতে পড়ছেন হিন্দু কলেজে, তখন তিনি লিখছেন। আবার পড়ছি 3-4টে লাইন, আমি পড়ছি, দাঁড়ান, এটা বেরিয়ে গেল, আমি দেখছি, দাঁড়ান, এটা আমি রেখেছিলাম, লেখাটা কোথায় গেল, হ্যাঁ দাঁড়ান, এই যে এসেছে লেখাটা, এই যে তিনি লিখছেন, কলেজে, ভালো করে শুনবে না, কলেজে এক মনে পড়িতে পাইতাম না, একবার পড়ার কথা মনে পড়িত, পরক্ষণেই বাটিতে ফিরিয়া যাইয়া কি খাইব, মা বুঝি এখনো কিছুই খান নাই, এই সকল ভাবনা মনে উদিত হইয়া পড়ার ব্যাঘাত ঘটিত। কতগুলো কথা বেরিয়ে এলো, বুঝতে পারছেন যে কলেজে গিয়েও বাড়ির কথা মনে পড়তো, মা বোধহয় খাইনি এখনো, সব খাবার আমাদের জন্য, মানে ছেলে মেয়েদের জন্য রেখে দিয়েছে, এই সব ভাবনা চিন্তাতেও তার পড়াশোনার ব্যাঘাত ঘটতো। তাহলে একটা পরিবার সম্পর্কে এই 3-4টে লাইনই যথেষ্ট বলে আমার মনে হচ্ছে না? তো এই রকম ছিলেন রাধানাথ সিকদার। শেষ পর্যন্ত 1832 সালে 18ই ফেব্রুয়ারি তাকে সার্টিফিকেট দেওয়া হলো। হিন্দু কলেজে তিনি পড়াশোনা করেছেন, তাকে সার্টিফিকেট দেওয়া হলো। এই সার্টিফিকেটে অনেকে সই করেছে, রাধাকান্ত দেবটেবের মতো মানুষজন সই করেছেন। সেখানে দেয়া হলো যে ইনি পড়েছেন এখানে 7 বছর কয়েক মাস, এই তো পড়েছে, লিখে দিলেন তিনি। সেই সার্টিফিকেটটা আমাদের কাছে হস্তগত করা আছে, এগুলো সব আমরা পেয়েছি আর কি, হস্তগত।
সেখানে প্রসন্ন কুমার ঠাকুর সই করেছে, রাধাকান্ত দেব, জানেন আপনারা দেববাড়ি নবকৃষ্ণ দেবের ফ্যামিলি রাধাকান্ত দেব, তিনি সই করেছেন। আরেকজন সই করেছেন, তাকেও চেনেন আপনি, আপনারা চেনেন, তিনি হচ্ছেন ডেভিড হেয়ার সাহেব। ডেভিড হেয়ার সাহেব তো যত কম বলবেন, যত বলবেন কম পড়ে যাবে আর কি। যত যে ডেভিড হেয়ারের এবারে তো 250 বছর চলছে জন্মের, তো তাকে নিয়ে বই বের করছে হেয়ার স্কুল, তো সেখানেও আমি দীর্ঘ লেখা লিখেছি, এখনো বইটা বেরোয়নি। এমনকি প্রসন্ন কুমার ঠাকুর, সবাই জানেন প্রসন্ন কুমার ঠাকুরের কথা। আচ্ছা, আরো আছে কি বলে রামকমল সেন সই করেছে। রামকমল সেনকে আপনারা চেনেন। রামকমল সেন হচ্ছে কেশবচন্দ্র সেনের ঠাকুর দাদা, মানে কেশবচন্দ্র সেনের বাবার নাম প্যারীমোহন সেন, তার বাবার নাম রামকমল সেন, তিনি সই করেছেন। তো এই সার্টিফিকেটে এই সমস্ত মহিরুদের সই করা সার্টিফিকেট নিয়ে তিনি বেরোবেন কলেজ থেকে। তখনও বেরোননি, তখন 1831 সালে 32 সালে বেরোবেন। ঠিক তার 1 বছর আগে একদিন কলেজে পড়াশোনা করছে, ক্লাস চলছে, পড়াচ্ছেন ডক্টর জন টাইটলার। তিনি ম্যাথামেটিক্সের কোন একটা গূঢ় তত্ত্ব একটা পড়াচ্ছেন ছেলেদের। এমন সময় ঢুকছেন হিন্দু কলেজে, ম্যাথামেটিক্সের ক্লাসে ঢুকছেন আর এক মহিরুহ মানুষ, তিনি ঢুকছেন, এনার নাম হচ্ছে জর্জ এভারেস্ট। ইনি ঢুকছেন, জর্জ এভারেস্ট ঢুকছেন। বলে রাখা ভালো, জর্জ এভারেস্টের জন্ম হচ্ছে 1790 সালে। জন টাইটলারের জন্ম তাই 1790, একই বয়সে, ওরা দুজন একই বয়সী। জর্জ এভারেস্টের সবাই দায়িত্ব নিয়ে এসেছেন, লন্ডন থেকে ভারতবর্ষে এসেছেন, এসে ওই সার্ভে অফিসে উনি জয়েন করেছেন সুপারিনটেন্ডেন্ট হিসেবে। এবার তিনি সার্ভেয়ার জেনারেল হবেন, এইবারেই হবেন সার্ভেয়ার জেনারেল, সর্বোচ্চ পদাধিকারী হবেন এবারে। তো তিনি একটা কাজ নিয়ে ঢুকছেন। কি কাজ? তিনি তখন এমন একটা কাজ তিনি করবেন বিজ্ঞানের জগতে, এই কাজ মানে ঐতিহাসিক কাজ, কিংবদন্তি কাজ। আপনার নামটা শুনে মনে পড়বে, কাজটার নাম হচ্ছে দি গ্রেট আর্ক, ARC, দি গ্রেট আর্ক। এই গ্রেট আর্ক মানে হচ্ছে সারা ভারতবর্ষটাকে জরিপ করা, সার্ভে করা। এই সারা ভারতবর্ষ, আপনার ইন্টারনেট দেখবেন একবার, সারা ভারতবর্ষকে তিনি নিচে থেকে ওপরে হিমালয়, নিচে কন্যাকুমারিকা থেকে ওপরে হিমালয়, এদিকে বার্মা থেকে ওদিকে গুজরাট, এই পুরোটা তিনি সার্ভে করবেন। বুঝতে পারছেন? সার্ভে করতে গেলে তো হেঁটে হেঁটে গিয়ে প্রত্যেক জায়গায় তিনি সার্ভে যন্ত্রগুলো বসাতে হবে, যে সার্ভেয়ার যন্ত্র যেগুলো বলে থ্যালিডোরাইড কি বলে ওগুলোকে, অর্থাৎ টেলিস্কোপ, এই সবগুলো বসিয়ে তিনি ইয়ে করবেন, বসাবেন, লক্ষ্য করবেন, মাপবেন, কাগজে লিখবেন, এই সব করবেন। এ একটা হিলারিয়াস কাজ, এবং তিনি সেটা করবেন বলে তার ম্যাথামেটিশিয়ান দরকার। তিনি তখন ঢুকছেন ওই জন্যে হিন্দু কলেজে, ম্যাথামেটিক্সের ক্লাসে। তখন ডক্টর টাইটলার বলেন, আরে এবারে সাহেব আপনি এসছেন, বলুন কি দরকার আপনার। বলো, ডক্টর টাইটলার, আমি ম্যাথামেটিশিয়ান খুঁজতে এসেছি আপনার কলেজে। হ্যাঁ বলুন। আপনি আমাকে 2জন ম্যাথামেটিশিয়ান দিন, 2জন মাত্র, যারা আমার কাজগুলো করতে পারবে। এদের আউটস্ট্যান্ডিং নলেজ হতে হবে, আপনি সেটা বুঝবেন যেহেতু আপনি ম্যাথামেটিক্সের প্রফেসর। উনি বললেন, হ্যাঁ দিয়ে দেবো, 2জনকে দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে তিনি ডাকলেন, হ্যাঁ রাধানাথ শিকদার তুমি ওঠো, তুমি এসো, আর রাজনারায়ণ বসাক তুমি এসো। 2জনকে ডাকলেন, এসে গেলেন 2জন। দেখুন মিস্টার এভারেস্ট, এই 2জনকে আপনাকে দিলাম, আপনি কিন্তু আমার প্রশংসা করবেন আমি জানি এদের কাজ দেখে। তারপর ইতিহাস, এদের 2জন সম্পর্কে জর্জ এভারেস্ট কাজ দেখে, মানে গ্রেট আর্কের কাজে রাধানাথ শিকদার বিশেষ করে কি কাণ্ড করেছেন, এইটা দেখে শুনে অভিভূত একেবারে জর্জ এভারেস্ট। অ্যাকচুয়ালি অত্যন্ত বড় মাপের ম্যাথামেটিশিয়ান ছিলেন, সার্ভেয়ার জেনারেল হিসেবে। তিনি অতি শ্রদ্ধার সঙ্গে ভালোবেসে
রাধানাথ সিকদারকে ম্যাথামেটিক্সটা শিখিয়েছিলেন, যেমন শিখিয়েছিলেন ডক্টর টাইটলার। এবং তিনি উচ্চ হায়ার অথরিটিকে তিনি রাধানাথ সিকদার সম্পর্কে যে ইয়েটা দিয়েছিলেন, কি বলে মানে সার্টিফিকেটটা, প্রশংসাপত্র, তাতে লিখেছিলেন যে শুনুন মশাই, এই যে রাধানাথ সিকদার নামে যে দেশের একজন, এই এখানে যাদের আপনারা ব্ল্যাক নেটিভ বলেন, এই রাধানাথ সিকদারের মতো এত বড় ম্যাথমেটিশিয়ান ভারতবর্ষে নেই। আমি আপনাকে কোট করে বলছি, এই কোটেশন গুলো রয়েছে আমার কাছে, যে জর্জ এভারেস্ট বলছে রাধানাথ সিকদারের মতো এত বড় ম্যাথমেটিশিয়ান ভারতবর্ষে এই মুহূর্তে নেই। ওর সময় বলেছেন, ওই 1832-33-34 সময় তিনি কথা বলেছেন, নেই। শুধু তাই নয়, জর্জ এভারেস্ট আরো বলেছেন যে শুধু তাই নয়, রাধানাথ সিকদারের মতো ম্যাথমেটিশিয়ান লন্ডনেও খুব রেয়ার, মানে ইংল্যান্ডে খুব রেয়ার, এই কথাটাও লেখা আছে। তাহলে বুঝতে পারছেন কত বড় ম্যাথমেটিশিয়ান জর্জ এভারেস্টের মতো একজন মানুষ বলছেন। তো যে কোনো কারণেই হোক, আমরা একটুখানি 1802 সালে যাই। 1802 সালে ভারতবর্ষে প্রথম ওই গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে তৈরি হলো। তারিখটা ছিল 10ই এপ্রিল। এই প্রথম একটা মাপ শুরু হলো 7.5 কিলোমিটার, মানে 7.5 মাইল, কিলোমিটার না, 7.5 মাইল মাপলেন, প্রথম সার্ভে করা হলো। সার্ভে রহস্য এ সায়েন্স, সার্ভে যে জরিপটা, এটা যে বিজ্ঞান, ম্যাথমেটিক্স যেমন বিজ্ঞান, কেমিস্ট্রি যেমন বিজ্ঞান, ফিজিক্স যেমন বিজ্ঞান, বায়োলজি যেমন বিজ্ঞান, মেডিসিন যেমন বিজ্ঞান, তেমনি এই সার্ভে একটু বিজ্ঞান। আর সেই বিজ্ঞানটা প্রথম ভারতবর্ষে প্রতিষ্ঠিত হলো 10ই এপ্রিল 1802 সাল। এবং কেন হলো, কেন ওই 10ই এপ্রিল, কি হয়েছিল সেদিন যিনি করেছিলেন, ল্যাম্পটন বলে, উইলিয়াম ল্যাম্পটন বলে কর্নেল ছিলেন তিনি একজন সার্ভে শিখেছিলেন লন্ডনে। তিনি ভারতবর্ষে, তখন কিন্তু এভারেস্ট আসেনি 1802 সালে, তিনি ভারতবর্ষে এসে এই প্রথম সার্ভে করেছিলেন 7.5 মাইল, 7.5 মাইল। ওটা করেছিলেন দক্ষিণ ভারতে। ওই যে প্রথম করলেন, ওই জন্য 10ই এপ্রিলকে আমরা খুব স্মরণে রেখেছি। 10ই এপ্রিলটা আজও সারা ভারতবর্ষে সার্ভে ডে হিসেবে আজও পালন করা হয়। এই 10ই এপ্রিল চলে গেল, অল ইন্ডিয়া সার্ভে কি বলে সায়েন্স অ্যাসোসিয়েশন যারা, তারা আমাকে বলেছিল এই বিষয়ে বলতে, এই সার্ভে বিষয়ে বলতে। আমি বলতে গেছিলাম, এটা ওই নদিয়ার গয়েশপুরে একটা কলেজে, সেখানে সার্ভে পড়ানো হয়, ওইখানে আমি বলতে গেছিলাম এই 10ই এপ্রিলে। যে কোনো কারণেই হোক, এই দিনটার পরে রাধানাথ সিকদার কি বলে জর্জ এভারেস্টের চোখে অত্যন্ত হলো, কি বলে মানে বলতে পারা যায় ডান হাত হয়ে গেল। জর্জ এভারেস্টের ডান হাত বলতে যা বোঝায়, সেই ডান হাত বলতে সেইটাই আর কি। তো এবার আমরা আসি, দেখি কি বলবো। 1837 সালে একটু আসি আমরা। 1837 সালে জানেন রাধানাথ সিকদারের এত বড় ম্যাথমেটিশিয়ান, এত বড় সার্ভেয়ার ছিলেন, কিন্তু পয়সা করি অত্যন্ত কম দিচ্ছে সরকার। ব্যাপারটা তো সরকারি ছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ব্রিটিশ গভর্নমেন্ট, কিন্তু পয়সাটা এত কম যে সেই পয়সায় তিনি নিজে কি খাবে আর বাড়িতে পাঠাবে, সেখানে বোনেরা আছে, ভাই আছে, বাবা মা আছে, তাদের কি দেবে? এখানে এমনি গরিব পরিবার। এই জন্য তিনি ঠিক করলেন যে আমি কাজটা ছেড়ে দেবো, অর্থাৎ এই সার্ভে অফিসের চাকরিটা আমি ছেড়ে দেবো। তিনি তখন একটা পরীক্ষা দিয়ে ফেললেন, সার্ভে অফিসের কাজ ছেড়ে স্কুল টিচার। আপনি ভাবতে পারছেন, সরকারি একটা স্কুলে তিনি টিচারের অ্যাপ্লিকেশন দিলেন। ওর সঙ্গে আরো 2-3 জন দিয়েছিলেন, ওই সার্ভেতে চাকরি করে ম্যাথামেটিশিয়ান। কেন দিয়েছেন? তিনি দেখলেন সার্ভেতে, তিনি তখন কিন্তু এভারেস্টের আন্ডারে চাকরি করছেন রাধানাথ সিকদার। তিনি কেন দিলেন? এই জন্যে যে সার্ভে অফিসে যে পয়সাটা পান তিনি, তার তো প্রায় দ্বিগুণের কাছাকাছি মাইনে যদি একটা স্কুল টিচার হিসেবে তিনি জয়েন করতে পারেন। ওটাও সরকারি ছিল, স্কুল টিচারটা সরকারি স্কুল ছিল আর কি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তখনকার। তিনি অ্যাপ্লাই করে দিলেন, অ্যাপ্লাই করে দিয়ে তিনি পেয়ে গেলেন সুযোগ, চান্স পেয়ে গেলেন। তিনি চলে যাবেন, যেতে পারছেন না, কেননা অফিস তো এখানে সার্ভে জেনারেল, এই জেনারেল অফিসে জর্জ এভারেস্টকে তো জানাতে হবে। তিনি ছাড়লে তবে তো যাবেন। তিনি জানাতে গেছেন যে স্যার আমি চলে যাচ্ছি। কেন যাচ্ছ?
স্যার এই মাইনেতে আমার পরিবার চলছে না স্যার, একেবারেই চলছে না। তো আমি আমি একটু বেটার জায়গা পেয়েছি, অন্তত আহ, আর্থিক আনুকূল্যটা বেশি, তো আমাকে ছেড়ে দিন স্যার আপনি। আকাশ ভেঙে পড়লো জর্জ এভারেস্টের মাথায়। এইরকম একজন ম্যাথামেটিশিয়ানকে যদি আমি ছেড়ে দিই, আমার দি গ্রেট আর্কের কাজটা এইখানেই সমাধি ঘটে যাবে। অত বড় কাজ ধরেছে, আর এইরকম ম্যাথামেটিশিয়ান আমি পাবো না আর ভারতবর্ষে। তিনি বলেন তুমি একটু বসো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমি দেখছি। আমি তো আটকাতে পারবো না তোমাকে, কারণ তুমি একটা সরকারি চাকরি থেকে আর একটা সরকারি চাকরিতে যাচ্ছ, আমি কিন্তু তোমাকে আটকাতে পারবো না। কিন্তু তুমি এটা যেও না, শুনছে না? ও বলছে না, আমার মাইনে বেশি চাই, আমি তোমাকে মাইনে বেশি দেবো, তুমি থাকো এখানে। আমি কোনো কথা শুনবো না স্যার, যতক্ষণ না কাজ হচ্ছে ততক্ষণ আমি চললাম। একটু বসো, একটু থামো, তুমি একটু আমাকে সময় দাও কয়েকদিন, আমি তারপর তোমাকে আমি চলে যেতে চাও যাবে। এবার যেটা করলেন জর্জ এভারেস্ট, সেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সেটা হচ্ছে জর্জ এভারেস্ট সোজা চলে গেলেন ডিপার্টমেন্টে, আইন ডিপার্টমেন্টে। এভারেস্ট আইন ডিপার্টমেন্টে চলে গেলেন, ওই কলকাতাতে। আইন ডিপার্টমেন্টে গিয়ে বললেন, মশাই আপনারা তো আইন তৈরি করেন, একটা আইন তৈরি করুন। আমার শ্রেষ্ঠ ম্যাথামেটিশিয়ানটা চলে যাচ্ছে, আমার গ্রেট ট্রিগনোমেট্রিক্যাল সার্ভে থেকে চলে বেরিয়ে যাচ্ছে, বেটার জায়গা পেয়ে গেছে, সে যাবেই, আমি আটকাবো কি করে? আটকানো উচিত নয়। আপনারা একটা এমন আইন করুন ও যেতে পারবে না, অথচ মাইনেটা বেশি হবে। সে কি, আপনি আটকে দেবেন ওকে? বলে আমি আটকাতে চাই, আপনারা দয়া করে একটা আইন তৈরি করুন। আপনারা জেনে রাখুন, শুধুমাত্র রাধানাথ সিকদারকে আটকাবার জন্য, শুধুমাত্র ওকে আটকানোর জন্যই একটা আইন তৈরি হলো, সকলের জন্য নয়। সেই আইনের কাগজটা, অরিজিনাল কাগজটা আমার কাছে আছে। আমি এত এত খেটেছি, আমি আপনি ভাবতে পারবেন না। সার্ভে ইয়ের থেকে, আর্কাইভ থেকে আমি সেটা বার করেছি, সেই তৎকালীন যুগের অরিজিনাল পেপার বার করেছি, ওই 1837-এর। তো যাই হোক, তিনি আটকে দিলেন একটা আইন তৈরি। আইনটা আমি দেখাতে পারছি না, কাগজটা আমার কাছে আছে। তো যাই হোক, তো আটকে দিল। রাধানাথ সিকদার এবার থেকে চলে যেতে গেলে তার হায়ার কর্তৃপক্ষ, অর্থাৎ প্রিন্সিপালের মতো আর কি, যেন আপনারা যেমন মাস্টারমশাই বেরিয়ে যেতে গেলে প্রিন্সিপালকে নো অবজেকশন নিতেই হবে, না যাবে কি করে। ওই আইনটা এসে গেল। এবার থেকে এবার জর্জ এভারেস্টের নো অবজেকশন ছাড়া কেউ যেতে পারবে না, বাইরে চলে যেতে পারবে না। হয়ে গেল, আটকে গেল রাধানাথ সিকদার। আপনি ভাবুন, ভাগ্যিস সেদিন জর্জ এভারেস্ট আটকে দিয়েছিলেন রাধানাথ সিকদারকে, তা নাহলে এই রাধানাথ সিকদারকে আমরা পেতাম না, জানতেই পারতাম না তার প্রতিভা। তিনি স্কুল টিচার হয়ে আর কি করতেন আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এই হচ্ছে জর্জ এভারেস্ট। আমি বারবার বলছি, জর্জ এভারেস্ট তার কাছে রাধানাথ সিকদারের কাছে এত বড় মাস্টারমশাই ছিলেন যে এটা ভাবাই যায় না। যাই হোক, আমি এবারে আসছি তিনি চাকরিতে ঢোকার সময়টা। 1831 সালে তিনি ঢুকছেন চাকরিতে। অর্থাৎ তখনও জর্জ এভারেস্ট এসেছেন সবে কলকাতায়, সুপারিনটেন্ডেন্ট, গ্রেট ট্রিগনোমেট্রিক্যাল সার্ভে তিনি সুপারিনটেন্ডেন্ট। এবার তিনি সার্ভেয়ার জেনারেল হবেন 1831-32 সালে, সার্ভেয়ার জেনারেল হবেন। ঠিক তার আগে রাধানাথ সিকদার চাকরিতে ঢুকছেন। তো তিনি ডায়েরিতে লিখলেন, আমার একটি চাকরিটার দরকার, মাইনে কত, 30 টাকা মাসে, এই চাকরিটা আমার দরকার, আমার পরিবার চলছে না, আমার বাবা মা বোনেরা ভাই, আমি না খেয়ে মরছি, আমি ওই সার্ভে অফিসে এর চাকরি 30 টাকা তাই সই,